সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। প্রিয় দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রক্তরোগ। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই আমন্ত্রিত অতিথির সঙ্গে। অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল হাই 1954 সালের জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পপুলার ডায়াগনস্টিকের হেমাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। রক্তরোগ সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আমরা জানি যে রক্তে তো আসলে অনেক ধরনের ডিজিজ রয়েছে, অনেক ধরনের ইনফেকশন রক্তে হয়ে থাকে। তার আগে জানতে চাই যে আসলে রক্তরোগ কি? রক্ত বলতে আমরা যে জিনিসটা বুঝি, আমাদের শরীরের প্রতি শিরা উপাশিরায় যে জিনিস দ্বারা আমরা অক্সিজেন এবং সমস্ত নিউট্রিয়েন্ট পেয়ে থাকি, সেগুলো রক্তের মাধ্যমে যায়। আচ্ছা। তো রক্তের মাঝে দুইটা জিনিস, একটা হলো প্লাজমা, যেটা পানি তরল জাতীয়, আর হলো কতগুলো থাকে কোষ, যেগুলোকে সেল বলা হয়। তার মাঝে থাকে আরবিসি, লোহিত কণিকা, ডাব্লিউবিসি বলে শ্বেতকণিকা, এবং প্লেটলেটকে বলে অনুচক্রিকা। এই সমস্ত জিনিসের মধ্যে যদি কোনো অনিয়ম ঘটে, তখনই বিভিন্ন ধরনের রক্তরোগ দেখা দিতে পারে। তার মধ্যে ধরুন মনে করেন, যদি আমরা লোহিত কণিকা, যেটাকে আরবিসি, এটা আমাদের ইম্পর্টেন্ট কিসের জন্য? এটা আমাদের শরীরের সমস্ত টিস্যুতে, সমস্ত জায়গায় অক্সিজেন ছড়িয়ে দেয় এবং বিভিন্ন নিউট্রিয়েন্ট ছড়ায়। যদি লোহিত কণিকার কোনো অভাব হয়, তখন আমাদের শরীরে রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা দেখা দেয়। আর ডাব্লিউবিসি, এটা শ্বেতকণিকা, শ্বেতকণিকার মাঝে যদি কোনো সমস্যা হয়, তখন সেটাকে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। যেমন অনেক সময় আমাদের শরীরে ইনফেকশন হয়, বা আমরা যেটাকে বলি ব্লাড ক্যান্সার হয়, দেন বিভিন্ন রোগ হয়। আর যেটা অনুচক্রিকা, সেটা আমাদের রক্ত জমাট বাঁধার জন্য সমস্ত সময় প্রয়োজন হয়। জমাট বাঁধা বলতে আমরা কী বুঝি? ধরেন এক্সেস যাতে ব্লিডিং না হয়। মানুষের শরীরে প্রতিনিয়ত কোনো না কোনো স্থানে ব্লিডিং হতে থাকে। যেমন আমরা যদি যখন দাঁত মাজতে চাই, তখন ঘামে আমাদের ইনজুরি হয়ে যায়, খাওয়া দাওয়া ইনজুরি হতে পারে, অথবা মহিলাদের মাসিকের সময় বেশি রক্ত যায়। যদি অনুচক্রিকা প্রবলেম হয়, তখন তাদের এক্সেস ব্লিডিং হয়। এক্সেস ব্লিডিংটা মনে করেন যাতে না হয়, সেই জন্য আমাদের অনুচক্রিকার যেই নর্মাল পরিমাণ থাকা প্রয়োজন, সেটুকু থাকতে হবে। আমরা সাধারণত রক্তরোগ বলতে এই তিনটা সেলে এটুকুই বুঝি। আচ্ছা, সহজ কথায় এই ধরনের রক্তরোগ যদি কারো হয়ে থাকে বা ইনফেকশন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে প্রাথমিক লক্ষণগুলো আসলে কি কি? অ্যাকচুয়ালি আমাদের রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতা, এই রোগটাই আমাদের বেশি হয়। বিশেষ করে মহিলাদের এটা বেশি হয়। যদি রক্তশূন্যতা ডেভেলপ করে, তখন দেখা যাবে কি তার শরীর খুব দুর্বল হয়ে পড়ে, কোনো কাজ করতে চায় না, ঘুম 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 ভাব আসে, সর্বদা অবসন্নতা থাকে, চলাফেরা করতে পারে না। একটু লিফটের একতলা বা দুইতলা উঠলেই তার বুক ধরফর করে, বুক ধরফর করতে থাকে। এটা রক্তরোগের জন্য, রক্ত স্বল্পতার জন্য এটা হয়ে থাকে। এবং সেই রক্ত স্বল্পতাটার জন্য আস্তে 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 ক্রমান্বয়ে কী হয়, তখন সে চলাফেরা করতে পারে না। আচ্ছা। এমন হয়ে যায় যে তাকে প্রতিনিয়তই কিছুদিন পর পর তাকে রক্ত দেওয়া লাগে। তো সেই জন্য মনে করেন যে তাদের যে লোহিত কণিকার আরবিসি যাতে আমাদের কম না থাকে, অ্যানিমিয়া যেটাকে বলে আমরা, অ্যানিমিয়া না হয়, তার জন্য আমাদের কতগুলো নিয়ম মেনে চলতে হয়। যেমন আমাদের খাবার দাবার, খাবার যে খাই আমরা, প্রতিটা খাদ্যের মাঝে কিছু না কিছু আয়রন থাকে। সেই আয়রনটা আমাদের শরীরে ঠিকমতো যদি অ্যাবজর্ব হয়, তাহলে মনে করেন যে রক্তশূন্যতা কম হয়। অথবা অনেক সময় বেশি রক্তক্ষরণের জন্য মনে করেন যে মহিলাদের মাসিক যদি বেশি হয়, তখন রক্ত বেশি যায়, তখন তার শরীরে রক্তশূন্যতা দেখা দিতে পারে। অথবা অনেকের আগে ছিল, সেটা এখন অনেক কমে গেছে। যেমন ধরেন যে পেপটিক আলসার হলে ক্রনিক রক্তক্ষরণ হয় শরীরের ভিতরে, অথবা ইন্টারনাল ব্লিডিং হয়। তার আগে ছিল মনে করেন যে কৃমি, যে কৃমি রোগটা দেখা যেত শতকরা 50% লোকের এমনি থাকতো। যদিও আজকাল আমরা
5% বা 1% করে কৃমি আমরা পাই না, কারণ মানুষ এত সচেতন হয়েছেন যে তারা নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে সজাগ এবং তারা অ্যান্টি হেলমেটিক কৃমি না হওয়ার জন্য ওষুধ খায় অথবা ওই ধরনের চলাফেরা করে। তো অ্যাকচুয়ালি যে রক্তশূন্যতা যেটা ডেভেলপ করে মেনলি যেটা অ্যানিমিয়া, এটার জন্য আমাদের প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিনযুক্ত খাবার খেতে হবে। আচ্ছা, মেইন কজ হলো আমাদের রক্তশূন্যতার জন্য আয়রন, তারপরে হয় কি অন্যান্য ভিটামিন আছে, যেমন ভিটামিন B12, বায়োটিন, অনেক ভিটামিন সি, অনেক ভিটামিন আছে, সেগুলোর প্রয়োজন হয়। তারপর আরেকটা জিনিস হলো আমাদের দেশে এখন প্রায়ই দেখা যায় যেমন থ্যালাসেমিয়া, আপনারা শুনে থাকবেন যে থ্যালাসেমিয়া। আমাদের দেশে এখন থ্যালাসেমিয়া রোগের প্রাদুর্ভাব অনেক বেশি, প্রায় 8 to 10% লোকের বিভিন্ন ধরনের এর থ্যালাসেমিয়া। বিশেষ কোনো কারণ আছে কিনা যে কেন এত বৃদ্ধি পাচ্ছে? এটা বিশেষ কারণ হলো মনে করেন এটা আমাদের এটা 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 হলো আপনার পারিবারিক, যেটি জন্মগত রোগ। যদি হাজব্যান্ডের থাকে বা ওয়াইফের থাকে তাহলে বাচ্চাদের হয়। তো আজকাল হচ্ছে কি আমাদের দেখা যাচ্ছে বেশিরভাগই হাজব্যান্ড এবং ওয়াইফ দেখা যায় দুজনেরই থাকে। আচ্ছা, প্রায়ই আমরা এরকম কেস পাই, তখন বাচ্চারা ডিজিজ নিয়ে ডেভেলপ করে। অথবা অনেক সময় বাহক হয়, যদি একজনের থাকে অথবা হাজব্যান্ড অথবা ওয়াইফের একজনের যদি থাকে তাহলে সাধারণত তারা বাহক হয়। কিন্তু যদি উভয় হাজব্যান্ড ওয়াইফের উভয়ই থাকে তখন তাদের একটা ডিজিজ হিসেবে ডেভেলপ করে, যার ফলে তাদের রক্তশূন্যতা জন্মের পর থেকে শুরু হয়ে যায়। এটার প্রধান কারণ। আচ্ছা, রক্তে যখন কোনো অসুবিধা দেখা দেয় বা ইনফেকশন হোক বা আপনি যে সিমটমগুলোর কথা বলছিলেন যে উইক লাগা বা শীত শীত ভাব হওয়া, অনেক সময় দেখা যায় কারো ক্ষেত্রে জ্বরও চলে আসে, এই ক্ষেত্রে আসলে যখন এই ধরনের কমপ্লিকেশনস নিয়ে যখন আপনাদের কাছে আসেন একজন রোগী, তখন প্রাথমিক অবস্থায় কোন কোন টেস্ট আপনারা করতে দেন? অ্যাকচুয়ালি আমরা হিমাটোলজিস্ট, আমাদের কাছে সাধারণত প্রথমে কোন রোগী আসেন না, আমাদের কাছে রেফার্ড হয়ে আসে। এইসব ধরনের যে উপসর্গগুলো বললেন এগুলো যদি থাকে তখন তারা নর্মাল যে কোনো ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তার একটা বেসিক টেস্ট করে, যেটাকে বলে আমরা ব্লাড কমপ্লিট পিকচার, ব্লাড সিবিসি বা ব্লাড কমপ্লিট কাউন্ট। ওটা যদি করা হয় তাহলে ইনিশিয়ালি ধরা পড়বে তার শরীরে কোথায় আরবিসিতে না ডাব্লিউবিসি না প্লেটেলে কোথায় ডিফেক্ট আছে। সেই অনুযায়ী তারা আমাদের কাছে রোগীগুলোকে রেফার করে। আমাদের কাছে আসলে আমরা তখন তাদেরকে বিশেষ পরীক্ষার মাধ্যমে নির্ণয় করি যে তার কী কারণে এবং কেন সেই জিনিসটা কমে গেছে। অনেক সময় বৃদ্ধিও পায়, যেমন প্লেটিলেট যেটা অনুচক্রিয়া বললাম, এটা কাউন্ট অনেক বেড়ে যায়, ডাব্লিউবিসি কাউন্ট অনেক বেড়ে যায় বিভিন্ন কারণে, অনেক সময় আরবিসিও বেড়ে যায়, কমে তো যায় আবার বেড়েও যায়। দুইটাই রোগ আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সেটা আমরা নির্ণয় করতে হয়। আচ্ছা, অন্যান্য অনেক ধরনের তো রোগ তো রয়েছে, যেমন ডায়াবেটিস পেশেন্ট যারা রয়েছে, রেনাল পেশেন্ট রয়েছে, কার্ডিয়াক পেশেন্ট রয়েছে। সো এই সমস্ত রোগের সাথে কি আসলে রক্ত রোগের কোনো ডিরেক্ট কোনো রিলেশন আছে কিনা? ডিরেক্ট আপনি যেগুলো বললেন যে ডায়াবেটিস মানে কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ, এগুলো যদি হয় তাহলে তাদেরকে ডেভেলপ করে এটা কি জানি এটাকে বলি আমরা অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। আচ্ছা, ক্রনিক কতগুলো ডিজিজ যদি থাকে তখন তাদের মধ্যে রক্তশূন্যতা দেখা দেয়। এটাকে বলে আমরা আমাদের ভাষায় বলি যে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। যেমন রিনাল ডিজিজ যদি থাকে, কিডনিতে আমাদের মেইন একটা জিনিস হলো যেমন ক্রিয়েট্রোপয়েটিন তৈরি হয়, যেটা দিয়ে আমাদের আরবিসি তৈরি হয়, স্টিমুলেট করে, সেগুলো হয়তো কমে যায়। অথবা লিভার কোনো ডিজিজ যদি হয় তখন তার জন্ডিস বেড়ে যায়, জন্ডিস হয়ে যায়, বা অনেক লিভারের মধ্যে ঠিকমতো সেগুলো বিক্রিয়া ঠিকমতো হয় না, তখন তার অনেক সময় প্রবলেম দেখা দিতে পারে, রক্ত দেখা দিতে পারে। আচ্ছা, যদি কোনো শিশু জন্মগতভাবে ব্লাডের কোনো ইনফেকশন নিয়ে জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে আসলে ভবিষ্যতে তার ব্লাডের আরও জটিল কোনো রোগ হবার সম্ভাবনা আছে কি না? অ্যাকচুয়ালি ব্লাডে সাধারণত বাচ্চাদের যারা নিউলি বর্ন বেবি হয় তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে কি হয়তো মনে করেন যে আপনার রক্তশূন্যতা থাকতে পারে, এবং তার যে কনজেনিটাল যে ডিজিজগুলো তা বললাম, যেটা মনে করেন যে মানে হেরিডিটারি ডিজিজ, নট কনজেনিটাল, হেরিডিটারি ডিজিজ, বংশানুক্রমে যেগুলো হয়, যেমন থ্যালাসেমিয়া হইতে পারে। তো সেইগুলো রোগ যদি হয়, অথবা অনেক বাচ্চাদের প্লেটলেট কম নিয়ে জন্মগ্রহণ করে, যাদের মায়ের প্লেটলেট কম থাকে গর্ভাবস্থায়, তখন তাদের বাচ্চাদেরও প্লেটলেট কম হয়। সেই ক্ষেত্রে বাচ্চাগুলোকে মনে করেন আমাদের আসলে আমরা স্ক্রিনিং করতে হবে যে তার কী প্রবলেম আছে। যদি তার মনে করেন যে ইনিশিয়ালি আসলে আমরা মনে করেন যে তার যেটা বললাম যে হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া, অ্যাকচুয়ালি আমরা একটা বাচ্চা ডেভেলপ বা জন্ম হওয়ার পরপরই তার যদি কতগুলো মনে করেন রক্তশূন্যতা থাকে, তখন আমরা চিন্তা করতে পারি তার মায়ের কোনো রোগ ছিল কিনা বা কোনো তার হেরিডিটারি কোনো ডিজিজ আছে কিনা।
সেক্ষেত্রে আমরা মনে করেন রক্তের টেস্ট করি, কিন্তু সেই টেস্টটা আমাদের করতে হয় কিছুদিন পরে। যদি সাথে সাথে করি বা জন্মের 6 মাসের মধ্যে যদি করি, সেটাকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি না, আচ্ছা, সেটা পরে করতে হবে। তার আগে যদি তার রক্তশূন্যতা থাকে, তাহলে সেটা কী সেই জন্য রক্ত কমে গেছে, সেটা আয়রন ডেফিসিয়েন্সি অথবা অন্য কোনো ডেফিসিয়েন্সি আছে কি না, সেগুলো আমরা ডিটেক্ট করার চেষ্টা করি। ডিটেক্ট করে আমরা সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিই। আর তাছাড়া যদি মনে করেন সময় অনেক বাচ্চাদের প্লেটলেট কম থাকে, তখন তাদেরকে আমরা প্লেটলেট দিতে হয়, প্লেটলেট দিয়ে চিকিৎসা করতে হয়। রক্ত রোগের আধুনিক কি চিকিৎসা বর্তমানে রয়েছে বাংলাদেশে? আমরা তো এখন ট্রেডিশনালি আমরা তাকে এখন মেডিসিন দিয়ে সব চিকিৎসা করতাম। ধরেন মনে করেন যে রক্তের অনেক ডিজিজ, ব্লাড ক্যান্সার হয়, মাল্টিপল মাইলোমা হয়, লিম্ফোমা হয়, এগুলো আমরা সাধারণত কেমোথেরাপি দিয়ে, কেমোথেরাপিউটিক ড্রাগ দিয়ে আমরা চিকিৎসা করতাম। আচ্ছা, কিন্তু আমাদের দেশে এবং বর্তমান বিশ্বে একটা আধুনিক চিকিৎসা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন, এবং সেই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনটা আমাদের বাংলাদেশের অনেক সেন্টারে হয়, বিভিন্ন সেন্টারে শুরু হয়ে গেছে, এবং তার রেজাল্ট অত্যন্ত ফলপ্রসূ এবং ভালো রেজাল্ট। মেইন চিকিৎসা হলো আপনার এইসব রোগের জন্য কেমোথেরাপি প্লাস বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন। আচ্ছা, এবং বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন দিয়ে অনেক উপকার পাচ্ছি আমরা। স্যার, আমরা যদি বাইরের দেশের সাথে আমাদের যদি বাংলাদেশের এই ট্রিটমেন্টের সাথে যদি একটু কম্পেয়ার করি, তাহলে সেটি কতটুকু সফলজনকভাবে আসলে সম্পন্ন হচ্ছে? আমাদের দেশে এখন যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন হচ্ছে অনেকগুলো সেন্টারে হয়, যেমন মনে করেন যে সিএইচি ঢাকাতে হয়, ঢাকা মেডিকেল কলেজে হয়, অ্যাপোলোতে হয়, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি হচ্ছে। যত জায়গায় আমাদের মনে করেন যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন হচ্ছে, সেটা যদি আমরা প্রপারলি যদি আমরা রিকগনাইজ করে নিতে পারি এবং প্রপারলি যদি ম্যাচিং করে নিতে পারি, তাহলে আমাদের মোরলেস মনে করেন 90% সাকসেস। স্যার, এক্ষেত্রে হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে এই ধরনের ট্রিটমেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কতটুকু আসলে ব্যয়বহুল হতে পারে অথবা তাদের সাধ্যের মধ্যে পড়ে কিনা? বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন চিকিৎসাটা এক সময় আমাদের জন্য স্বপ্ন ছিল, বিদেশ গিয়ে করতে হতো, হয়তো দেখা যেত যে 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা, তার চেয়েও বেশি খরচ হতো। কিন্তু আমাদের দেশে এখন অতি অল্প খরচে 15 থেকে 20 লাখ টাকার মধ্যে অতি সফলভাবে বিভিন্ন সেন্টারে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতেছে, এবং তার রেজাল্ট অত্যন্ত ভালো। আমরা যা দেখেছি, বিশেষ করে কতগুলোকে যে লিউকেমিয়া কেছে, মাল্টিপল মাইলোমা কেছে, এগুলোতে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন অত্যন্ত সফলভাবে চিকিৎসা করা হচ্ছে। জি স্যার, আমরা আরও বিস্তারিত জানবো এই রক্তরোগ সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। উচ্চ রক্তচাপ স্বাভাবিকভাবে দেখা যায় যে 120/80টা আমরা ধরে থাকি যে রক্তচাপের স্বাভাবিক বা গড় যে মাত্রা, কিন্তু এটা যদি 140/100 হয় অনেকের ক্ষেত্রে, সেটাও এখন কিন্তু গবেষণায় দেখা গেছে এটাকে এখন স্বাভাবিক মাত্রা হিসেবে ধরা হয়। কিন্তু কারো যদি এই মাত্রা 150-এর উপরে চলে যায়, তখনই আমরা ধরি যে তার উচ্চ রক্তচাপ রয়েছে। এখন এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে 3টা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে। বিশেষ করে খাবারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ দেখা যায় যে সারা বিশ্বে আমরা খেয়াল করলে দেখি যে উচ্চ রক্তচাপে যেরকম যতটা না মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা হয়, তার চেয়ে বেশি কিন্তু খাবারের মাধ্যমে আমরা উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণ করতে পারি। এবং এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের 3টা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, আমাদের খাবার তালিকায় এমন সব খাবার আমরা অন্তর্ভুক্ত করব যার কারণে আমাদের উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকে, এবং এমন কিছু খাবার আমাদের খাবার তালিকা থেকে বাদ দিতে হবে যার কারণে আমাদের রক্তচাপটা বেড়ে না যায়। এবং কিছু খাবার, মানে 3 নম্বর পয়েন্ট হলো, কিছু খাবার আমাদের খাবার তালিকায় আমরা খাবো, তবে খুবই পরিমিত আকারে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের খাবার তালিকায় প্রথমত পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আপনার বাঁধাকপি, ব্রোকলি, শালগম, গাজর, এই ধরনের যে সবজিগুলো আছে, এবং এগুলো কিন্তু আপনার রক্তে খুব ভালো পটাশিয়াম সাপ্লাই দিবে। তার পাশাপাশি কিন্তু আপনার যেটা রয়েছে যে আপনার পালং শাক, আমরা যদি খাবার তালিকায় পালং শাক রাখি, বা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা যদি পালং শাক রাখে, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য তারা খুব ভালো একটা পটাশিয়াম পাবে এই পালং শাক থেকে, যেটা তাদের রক্তচাপটা নিয়ন্ত্রণ করবে। ফলের ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি আপেল, কলা, আঙ্গুর, আনারস, তরমুজ, স্ট্রবেরি, খেজুর, কিশমিশ এগুলো যদি আপনার খাবার তালিকায় রাখেন,
তাহলে কিন্তু আপনার রক্তচাপটা খুব ভালো মতো নিয়ন্ত্রণে থাকবে। এবং এই ফলগুলোর পাশাপাশি এবং সবজির পাশাপাশি আপনাদের আরও একটা খাবার আপনার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, সেটা হলো ওমেগা 3 যুক্ত খাবার, যেটা হলো সামুদ্রিক মাছ থেকে আমরা পেয়ে থাকি। স্বাভাবিকভাবে আপনি যদি হলো টুনা মাছটা আমরা পাই বা কোরাল মাছ রয়েছে, যেটা সামুদ্রিক কোরাল মাছ, এগুলো যদি আমরা আমাদের খাবার তালিকায় রাখি, সেটা কিন্তু আপনার দেখা যায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে। উচ্চ রক্তচাপের রোগীদের আমরা বলি সপ্তাহে অন্তত 2 দিন আপনারা এই সামুদ্রিক মাছ আপনার খাবার তালিকায় রাখতে পারেন। এরপরে আসে যাক ম্যাগনেসিয়াম জাতীয় খাবার। স্বাভাবিকভাবে ম্যাগনেসিয়াম জাতীয় খাবারের কথা বললেই আসে বাদামের কথা, শস্য দানা যেগুলো আছে সেগুলোর কথা। আপনি যদি আপনার খাবার তালিকায় প্রতিদিন অল্প কিছু বাদাম রাখেন, তারপর শস্য দানা যেগুলো আছে যেমন ওটস হতে পারে বা সিরিয়ালযুক্ত যে খাবার যেগুলো আছে পূর্ণ শস্যযুক্ত, এগুলো যদি রাখেন, এখন যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো কোন কোন খাবারগুলো আমাদের অবশ্যই বাদ দিতে হবে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য। সেটা হলো অবশ্যই আমাদেরকে প্রসেসড ফুড, যেমন আমরা সিঙ্গারা, সমুচা বা বার্গার, পিৎজা যেগুলো আমাদের পাওয়া যায়, এই জাতীয় খাবারগুলো কিন্তু আমাদের খাবার তালিকা থেকে বাদ দিতে হবে। ফাস্টফুড যেগুলো আছে, যেগুলো আমরা বা খুব সহজে তৈলাক্ত ভাজা পোড়া খাবার, এটাও কিন্তু উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বাদ দিতে হবে। এবং ট্রান্স ফ্যাট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যদি বাহিরের খাবার নাও খাই কিন্তু ঘরে যদি কোনো খাবার অতিরিক্ত ভাজি করে বা একই তেলে বারবার ভাজি করে খাই, তখন কিন্তু সেটা ট্রান্স ফ্যাট হয়ে যায় এবং উচ্চ রক্তচাপের রোগীদের এটা অবশ্যই পরিহার করতে হবে। এবং সোডিয়ামযুক্ত যে খাবার বা লবণ, উচ্চ রক্তচাপের রোগীদের আমরা বলি লবণটা খুবই পরিমিত আকারে খেতে। স্বাভাবিকভাবে 1 চা চামচের বেশি লবণ আমরা তারা যেন খাবার তালিকায় না রাখে। কাঁচা লবণ তো খাওয়া যাবেই না, আপনি রান্নায়ও লবণ 1 চা চামচের বেশি ব্যবহার করতে পারবেন না। মানে সারাদিনে আপনার দেখা যায় যে 1 চা চামচ লবণই আপনার জন্য নির্ধারণ করা থাকে। এবারে আসা যাক যে কোন খাবারগুলো আমাদের পরিমিত খেতে হবে। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য কিন্তু দেখা যায় ওজন নিয়ন্ত্রণটা খুবই জরুরি। সেক্ষেত্রে দেখা যায় ভাত, রুটি, আলু এই ধরনের খাবারগুলো তারা একটু পরিমাণ আকারে বা পরিমিত আকারে তারা খাবে, এবং যাতে তাদের যার জন্য যতটুকু ক্যালোরি দরকার সেই ক্যালোরি অনুযায়ী অতিরিক্ত যাতে না হয়ে যায় ভাত বা রুটি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং কিছু নির্দেশনা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য অবশ্যই থাকে, সেটা হলো তাদেরকে অবশ্যই তাদের BMI 18.5 থেকে 24.9 মধ্যে রাখতে হবে। তাদেরকে অবশ্যই বাহিরের খাবার পরিত্যাগ করতে হবে এবং অবশ্যই তাদেরকে ধূমপান এবং মদ্যপান পরিহার করতে হবে। এবং এর পাশাপাশি তাদেরকে অবশ্যই নিয়মিত 40 থেকে 45 মিনিট হাঁটাহাঁটি বা ব্যায়াম করার একটা অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই দেখা যাবে যে উচ্চ রক্তচাপের রোগীরা খুব সহজে তাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারছেন। স্যার, সার্বিকভাবে আপনার কাছে জানতে চাই যে রক্ত রোগটাকে আসলে নিয়ন্ত্রণ করার জন্য, প্রতিরোধ করার জন্য আমাদের আসলে কি কি করা উচিত? এটার সাথে আসলে জীবনযাত্রার পরিবর্তন বা যেটাকে আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন করা কতটুকু গুরুত্বপূর্ণ? আমাদের রক্তের মাঝে যেসব রোগ হয় তার অধিকাংশ যেগুলো কঠিন রোগ যেগুলো বলি আমরা, সেগুলো হয়তো আমরা অ্যাভয়েড করতে পারি না, আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন কারণে হয়ে যায়। আচ্ছা। কিন্তু সাধারণত যেগুলো সহজ, যেগুলো বললাম রক্তশূন্যতা, এটার জন্য আমরা খুব সহজে আমরা সেটা ম্যানেজ করতে পারবো। কীভাবে? যেন আমাদের খাওয়া দাওয়া, চলাফেরা নিয়ম মাফিক করতে হবে, যেটুকু স্বাস্থ্যের জন্য প্রয়োজন আমাদের সেটুকুই খেতে হবে। তাছাড়া মনে করেন যে স্পেশালি আমাদের এটা হওয়া উচিত যে বিয়ের পূর্বে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করা উচিত। যদি উভয়ের যদি হেরিডিটারি ডিজিজ থাকে তাহলে বাচ্চার হওয়ার 100% সম্ভাবনা থাকে। আচ্ছা। কিন্তু যদি মনে করেন যদি আবার একজনের যদি থাকে আরেকজনের না থাকে, তাহলে তো সেখানে ডিজিজ হওয়ার প্রবণতা খুবই কম থাকে। অনেক ডিজিজের কারণে রক্তরোগ দেখা দেয়। আচ্ছা। তো আমাদের সমস্ত ধরনের সেগুলোকে নিয়ন্ত্রণে করে রাখা অনেক গুরুত্বপূর্ণ। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বিস্তারিত আমাদেরকে তথ্য দেওয়ার জন্য রক্তরোগ সম্পর্কে, এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ এবং এনটিভির সকল কলাকৌশলকে এবং দর্শকদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম রক্ত রোগ নিয়ে। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। প্লেটলেট অর্থ হলো অনুচক্রিকা। রক্তের 2 ধরনের উপাদান আছে, একটা হলো রক্তকণিকা আর হলো রক্তের তরল অংশ। রক্তকণিকা হলো 3 ধরনের হয়ে থাকে, একটা হলো লোহিত রক্তকণিকা RBC, তারপরে হলো শ্বেত রক্তকণিকা WBC, আর প্লেটলেট বা অনুচক্রিকা।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।